গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা লড়াই। পালান আমাদের খেতে কাজ করে। সে ভালো লোক কি মন্দ লোক তা বোঝা খুব মুশকিল। তবে সে জানে খুব ভালো মাঞ্জা দিতে, মাছের 1 নম্বর চাট তৈরি করতে, কাঠমিস্ত্রির কাজও তার বেশ জানা, আর পারে গভীর ভাঙা গলায় গেঁয়ো গান গাইতে। পালান গাছের নারকোল চুরি করে বেচে দিয়ে আসে, নিশুতি রাতে পুকুরে জাল ফেলে মাছ তুলে নিয়ে যায়, ক্ষেতের ফসল চুরি করে, কিন্তু ধরা পড়লেই দোষ স্বীকার করে ক্ষমা চায় পায়ে ধরে। অনেক কাজের কাজী বলে আর তার হাসিটি বড় নির্দোষ আর সরল বলে দাদু তাকে তাড়ায় না। আমাদের দিশি কুকুরটার নাম ঘেউ, ভারী তেজি কুকুর। মেজো কাকা যখন বিয়ে করে কাকিমাকে ঘরে আনলেন, বেশি দিনের কথা নয়, তখন কাকিমার বড়লোক বাপের বাড়ি থেকে যেমন 1000 রকমের দামি জিনিস দিয়েছিল, তেমনি আবার 2টো প্রাণীও সঙ্গে দিয়েছিল। এক প্রাণী হলো এক যুবতী ঝি, তার নাম অধরা। অন্য প্রাণীটি হলো ঘেউ। ঘেউয়ের রং সাদা, চেহারা বিশাল, আর চোখ রক্তবর্ণ। সে আসবার পর থেকে এ বাড়িতে বাইরের লোক আসা প্রায় বন্ধ। ঘেউ ডাকে কম, কিন্তু কামড়ায় বেশি। সে আসার পর থেকে এ বাড়িতে অন্য বাড়ির ছেলেরা আসে না, অন্যের কুকুর গরু আসা বন্ধ, হাঁস মুরগি পর্যন্ত ভয়ে গা ঢাকা দিয়েছে। মেজো কাকিমা বড় সুন্দরী, হাঁটু পর্যন্ত এক ঢাল চুল, দুধে আলতায় গায়ের রং, রূপকথার রাজকন্যের মতো চেহারা। তিনি আস্তে হাঁটেন, কম কথা বলেন, 2টো বড় বড় চোখে মাঝে মাঝে অবাক হয়ে চারধার দেখেন। জেঠিমা, মা, বড় কাকিমা যখন উদয়স্ত সংসারের কাজ করছেন, তখন মেজো কাকিমা শুয়ে বসে বই পড়ে সময় কাটান। তার ছাড়া কাপড় অধরা কেচে মেলে দেয়, চুল আঁচড়ে দেয়, আলতা পরিয়ে দেয়। সবাই গোপনে বলে, নতুন বউ কারো বশ মানবে না। তা হোক, তবু মেজো কাকিমাকে আমাদের বড় পছন্দ। তার কাছে জিনিস কেনার পয়সা চাইলেই পাই। শিশুদের তিনি বড় ভালোবাসেন, প্রায় মিষ্টি কিনে এনে আমাদের খাওয়ান। আমার দাদুর অনেক পয়সা, লোকে তাকে বিরাট ধনী বলে জানে, কিন্তু বড় লোকদের মতো চাল চলন দাদুর নয়। যেটুকু সময় ওকালতি করেন, সেটুকু বাদ দিলে অন্য সময় তার হেঁটো ধুতি, খালি গা, আর হাতে হয় দা নয়তো কোদাল কিংবা বেড়া বাঁধবার বাখারির গোছা। দাদু কখনো বিশ্রাম করতে ভালোবাসেন না, বলেন বিশ্রাম এক ধরনের মৃত্যু। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমোবে, বাকি সময়টায় কাজ করবে। পালান আর ঘেউ দাদুর ছায়া হয়ে ঘোরে। বাড়িতে ধোপা বা নাপিত এলে ঘেউ তাদের তাড়া করবেই। তখন দাদু বা পালান তাকে ধমক দিলে তবেই সে ক্ষান্ত হয়। অন্য কারো ধমককে সে গ্রাহ্য করে না, এমনকি মেজো কাকিমা বা অধরার ধমককেও নয়। তাই মেজো কাকিমা একদিন রাগ করে অধরাকে বললেন, বাপের বাড়িতে থাকতে ঘেউ আমার কত বাধ্য ছিল, এখন বেয়াড়া হয়েছে। অধরা, ওকে এখন থেকে শিকল দিয়ে বেঁধে রাখবি তো। মেজো কাকা কাকিমাকে বড় ভয় পেতেন। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে গেলে প্রায়ই চোখে চোখে তাকাতে পারতেন না। কাকিমা তাকে শেকল কেনার কথা বলতে কাকা খুব মজবুত বিলেতি শেকল কিনে এনে দিলেন। ঘেউ বাঁধা পড়ল। দাদু এসব টেরও পাননি। পরদিন বাগানে গিয়ে গাছপালা পরিচর্যার সময় একটু অবাক হয়ে চারপাশটা দেখে বললেন, কুকুরটা কই রে? পালান বলে, বাঁধা আছে দেখেছি। বাঁধা? কে বাঁধল? ওই খোঁচড় ঝিটাই বোধহয়। দাদু ডাকলেন, ঘেউ, কোথায় রে তুই? মেজো কাকার ঘরের পেছনের বারান্দা থেকে এখন ঘেউয়ের করুণ আর্তনাদ আর শেকলের ঠুন ঠুন শব্দ ভেসে এলো। আর কি ভীষণ যে দাপাদাপি করতে লাগলো সে! মেজো কাকিমা কঠিন স্বরে ঘেউকে বললেন, বেত খাবে এরপর। ঘেউ চুপ করল। দাদু একটু গম্ভীর হয়ে গেলেন। আমরা আলায় বালায় ঘুরি, অত শত খেয়াল করি না। তবু টের পেলাম বাড়ির হাওয়ায় একটা থমথমে ভুতুড়ে ভাব।
সেবার পুজোর কিছু আগে মেজ কাকিমার বাপের বাড়ি থেকে তত্ত্ব এলো। সে তত্ত্ব দেখে লোক তাজ্জব। বিশাল বিশাল পেতলের পরাতে থরে বিথরে সাজানো সব জিনিস, খাবার দাবার, কাপড় চোপড়, গয়নাগাঁটি পর্যন্ত। কম করে 15 জন লোক বয়ে এনেছে, সঙ্গে আবার বল্লমধারী 5 জন পাইক। সে তত্ত্ব দেখতে বিস্তর লোক জমা হয়েছিল। ঘেউ বাঁধা আছে বলে লোক তখন আসতে সাহস পায়। জীবজন্তু বা পোকামাকড় মারা দাদু খুব অপছন্দ করতেন। এমনকি সাপ পর্যন্ত মারা নিষেধ ছিল। আমাদের বাড়িতে বহুকাল ধরে একজোড়া গোখরো ঘুরে বেড়ায়। বাস্তু সাপ বলে আমরা তাদের খুব একটা ভয় পেতাম না। তারা যেখানে সেখানে বিড়ে পাকিয়ে পড়ে থাকে, কখনো রোদ পোহায়, হাততালি দিলে চলে যায় ধীরে সুস্থে। এই সাপ দুটোকে ভয় পেতেন কাকিমা। মাঝে মাঝে রাগারাগি করে বলতেন, সাপকে কোনো বিশ্বাস আছে? এদের এক্ষুনি মেরে ফেলা দরকার। তার সে কথায় কেউ কান দেয়নি, এমনকি মেজ কাকাও না। সবাই বিশ্বাস করত সাপ দুটো এ বাড়ির পরম মঙ্গল করছে। মেজ কাকিমার বাপের বাড়ির তত্ত্ব এসেছিল ঠিক দুপুরবেলা। পুরুষ মানুষ কেউ তখন বাড়িতে নেই। তত্ত্ববাহক লোকেদের খাওয়ার ব্যবস্থা করতে বাড়ির মেয়েরা মহাব্যস্ত। সেই সময় মেজ কাকিমা পাইকদের ডেকে বললেন, দুটো গুখরো সাপ আছেও বাড়িতে। একটু আগে উঠোনের পশ্চিম ধারে তুলসী ঝাড়ের তলাকার গর্তে ঢুকতে দেখেছি ওদের। ও দুটোকে খুঁজে বের করে মেরে ফেলে তো। পাইকরা মহাবাধ্যের লোক। সঙ্গে সঙ্গে লাঠি সোঁটা আর বল্লম বাগিয়ে উঠে পড়ল। এক পাইক তুলসী ঝাড়ের তলাকার গর্তে শাবল চালিয়ে মুখ বড় করে ফেলল। ভেতর থেকে ফোঁসফোঁসানির শব্দ আসছিল। ঠিক সেই সময় দৃশ্যটা দেখে বারান্দা থেকে ঘেউ বুক ফাটার চিৎকার করে দাপাদাপি শুরু করল। তার 2 চোখ লাল, মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে। শেকলটা প্রায় ছেঁড়ে আর কি। মেজ কাকিমা লম্বা বেত নিয়ে এসে সপাটে কয়েক ঘা বসালেন ঘেউয়ের পিঠে। ঘেউ সে মার গ্রাহ্য করল না, উল্টে শিকড় প্রায় ছিঁড়ে মেজ কাকিমাকে কামড়াতে গেল। পুকুরে নেমে পানা পরিষ্কার করছিল পালান। ঘেউয়ের চিৎকারে কি যেন বুঝতে পেরে উঠে এসে উঠোনে দাঁড়াল। বিশাল কালো চেহারা তার, কাঁধে তখনও সবুজ কচুরিপানা লেগে আছে। অবাক হয়ে তুলসী ঝাড়ের কাছে পাইকদের কাণ্ড দেখে হঠাৎ দুহাত তুলে ধেয়ে আসতে আসতে বলল, সর্বনাশ, সর্বনাশ! মেজ কাকিমা তখন রাগে আগুন। পাইকদের চেঁচিয়ে বললেন, এই লোকটা মহাচোর, এটাকে ঠান্ডা করো তো, তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও বাড়ি থেকে। পালান একবার ঘুরে তাকালো মেজ কাকিমার দিকে। মনে হলো এক রাগী দৈত্য তাকিয়ে আছে সুন্দরী রাজকন্যার দিকে। পর মুহূর্তেই পালান লোকরির ঘরে গিয়ে একটা প্রকাণ্ড লাঠি হাতে বেরিয়ে লাফিয়ে উঠোনে নামল। ততক্ষণে অবশ্য পাইকরা একটা গুখরো সাপকে বল্লমে বিঁধে মেরে ফেলেছে। উঠোনে সাপটাকে শুইয়ে তারা অবাক হয়ে বিশাল সাপটার দৈর্ঘ্য দেখছিল। 2 জন পাইক ওদিকে শাবল আর বল্লমের খোঁচায় দ্বিতীয় সাপটাকেও জখম করে ফেলেছে। এই সময় পালানের লাঠি তাদের একজনের কাঁধে পড়তেই বাপ বলে উঠোনে গড়িয়ে পড়ে লোকটা। অন্য পাইকরা মুহূর্তের মধ্যে সজাগ হয়ে যে যার অস্ত্র হাতে নেয়। তারপরই উঠোন জুড়ে এক বিশাল লড়াই বেঁধে যায়। একদিকে পালান একা, অন্যদিকে 5 জন পাইক সমেত 15 জন জোয়ান। আমাদের মধ্যে সবচেয়ে ভীতু মেয়ে কমললতা হঠাৎ খুব সাহস করে ঘেউয়ের গলার বকলস থেকে শেকলের হুকটা খুলে দিল। ঘেউয়ের সাদা শরীরটা আলোর ঝলকানোর মতো উঠোনে ছুটে গেল। সারা পাড়া জুড়ে বিশাল হাঙ্গামার গোলমাল ছড়িয়ে পড়ল। ভিড়ে ভিড়াক্কার। আমরা ছোটরা সেই ভিড়ের পেছনে পড়ে কিছুই দেখতে পেলাম না, শুধু বিকট চিৎকার আর গালাগালি শুনতে পাচ্ছিলাম। সব লড়াই একসময় থামে, এটাও থামল। দেখি ভিড়ের ভেতর চ্যাংদোলা করে পালানকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে কিছু লোক। তার পেটে বুকে বল্লমের ফুটো, মাথায় রক্তের টুপি পড়ে আছে। ঘেউ মাটিতে পড়ে করুণ আর্তনাদ করছিল। অনেক চেষ্টাতেও সেই কোমর আলগা করে দাঁড়াতে পারছিল না। মানুষ কিভাবে যুদ্ধে জিতবে তার কোনো নিয়ম নেই। অনেক সময় মানুষ যুদ্ধে জিতেও হারে, আবার কখনো হেরেও জিতে যায়। এই ঘটনার 2 মাস বাদে দেখা যেত পালান আবার ক্ষেতের কাজে নেমেছে।
তবে আগের মতো অতটা দৌড়ঝাঁপ গাছ বাওয়া পারে না। ধীরে সুস্থে টুকটুক করে কাজ করে বেড়ায়, দাদুর সঙ্গে ছায়া হয়ে লেগে থাকে। ঘেউ আগের মতো নেই, তার একটা ঠ্যাং সবসময় উঁচু হয়ে থাকে। 3 ঠ্যাঙে সে নেংচে নেংচে ঘোরে দাদুর সঙ্গে। দাদু নির্বিকার, সেই হেঁটো ধুতি, খালি গা আর হাতে সবসময়ের গৃহকর্মের নানা সরঞ্জাম। মেজো কাকিমা তখন ঘোমটা টেনে খুব লজ্জা বউয়ের মতো নানারকম কাজকর্ম করে বেড়ায়। জেঠিমা, মা কাকিমাদের সঙ্গে একসঙ্গে খায়, গল্প করে, হাসেও। এখন অধরার বড় কাজ বেড়েছে। সামনের অগ্রহায়ণে পালানের সঙ্গে তার বিয়ে। পালানকে সেই জন্য দাদু একটু জমি দিয়েছেন ঘর বাঁধতে। তাতে অবসর সময়ে ঝুড়ি দিয়ে মাটি ফেলতে হয় অধরাকে। ভিত করে তারপর বাঁশবাখারির টিন দিয়ে ঘর উঠবে। বড় খাটুনি। মেজু কাকিমা তাকে যখন তখন ডাকলে সে একটু বিরক্ত হয়ে বলে, বাবারে বাবা, সবসময় তোমাদের কাজে মাথা দিলেই চলবে? আমার নিজের বুঝি কাজ নেই? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা লড়াই। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।